তো নিউজ আওয়ারে দর্শক সংবাদের পরের অংশের জন্য আমরা এখন চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে এহসানের কাছে। ধন্যবাদ রায়হান। দিগন্ত টেলিভিশনের সরল পথ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে মাওলানা রফিক বিন সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আরো জানাচ্ছেন এম বাদশা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাবা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার কাজ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন মাওলানা রফিক বিন সাঈদী। দুপুর 1টার কিছু আগে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়। প্রায় 1-1.5 ঘন্টা কোন রকম ভাবে টিকে ছিল, ভেন্টিলেটরের সাপোর্টে ছিল। ওনার 2002-এ একটা হার্ট অ্যাটাক ছিল, 2বার করে রিং পড়িয়েছে। মনে হচ্ছিল এবারও একটা বড় ধরনের হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে আসছিল, কিন্তু অলরেডি ইট ওয়াজ ডিলেড। এদিকে রফিক বিন সাঈদীর নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য তার বাবা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। যে কালকে সকালের দিকেই হয়তো ওনাকে প্যারোলে আমরা পাবো। উনি বের হওয়ার পরেই জানাজা অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে কালকে আসরের নামাজের পরপর মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মাঠে ওনার জানাজাটা হবে। দ্বিগুণের দাদি মারা গেল, মানসিক কষ্ট আছে, বাবা জেলখানায়, হার্টের রোগী, আবার তার বিদেশ যাবার উপরও বাধা সৃষ্টি করে। এই যে মানসিক চাপ, এত চাপের মধ্যে একজন মানুষ হিসেবে সবকিছু মেনে নেওয়া, সহ্য করা এটা কঠিন ব্যাপার। দিগন্ত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান সরল পথের উপস্থাপক ছিলেন মাওলানা রফিক বিন সাঈদী। এছাড়াও একজন ইসলামী চিন্তাবিদ হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা। কিন্তু কোটি ভক্ত সাধারণকে রেখে বড় অসময়েই চলে গেলেন তিনি। দরবারে অযুত শুকরিয়া। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সাবেক উপপ্রধানমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক অধ্যাপক ডক্টর এম এ মতিনের লাশ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে সংসদ ভবন প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদাস্ত সিরাজগঞ্জ বিএ কলেজ মাঠে জানাজা শেষে শহরের রহমতগঞ্জ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম এ মতিন মঙ্গলবার রাতে রাজধানীর রাজারবাগে তার বাসভবনে হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন। অধ্যাপক মতিন দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি ও জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদ ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। ডক্টর মতিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। কাজের মধ্যে উনি মারা গেছেন এবং পরে যখন তার চেম্বারে যাওয়া যায় তখন দেখা যায় তার ডেড বডি রয়েছে। এটা মাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছে। উস্কানি দিয়ে 18 দলীয় জোট ও দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইনের শাসন বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই অভিযোগ করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন 18 দলীয় জোটের বিভিন্ন নেতারা। এ সময় মওদুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারবে না জেনেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। তারা যদি মনে করেন তারা ব্যর্থ হন নাই, তারা যদি মনে করেন তাদের জনপ্রিয়তা সাংঘাতিক বেড়ে গেছে, তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে অসুবিধাটা কোথায়? শত উস্কানি দিলেও, যতই সংঘাতের দিকে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান না কেন, অন্তত আমাদের কারণে আমরা সংঘাতের দিকে এগোতে চাই না। আর যদি বাধ্য করেন তাহলে দেশের ভাগ্য দেশের মানুষ নির্ধারণ করবে। আমরা সেই ব্যাপারে কোনো মুখ্য ভূমিকা পালন করতে পারব না। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়। অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগের ধারা অব্যাহত থাকলে প্রবৃদ্ধি 7.2% ও মূল্যস্ফীতি 5.5%-এর মধ্যে থাকবে। আজ এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমসিসিআই। এদিকে ভর্তুকি কমানোর কারণে মূল্যস্ফীতি 7.5%-এর মধ্যে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। That the reduction of subsidies, petroleum, electricity, etc. Not that I oppose them, it is necessary. The government has to, in the interest of macroeconomic stability, it has to be done. But the reality remains that at least in the short run, this has an immediate impact on inflation.
গণতন্ত্রের সুস্থ চর্চায় তৃণমূল পর্যায় থেকে চাপ তৈরির আহ্বান জানিয়েছেন সাবেক উপদেষ্টা আকবর আলী খান। ঐতিহাসিক 7 জুন 6 দফা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দেশের রাজনীতিতে বিভক্তি আর বিদ্বেষের চর্চা চলছে উল্লেখ করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাবেক উপদেষ্টা। অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, শেখ শহীদুল ইসলাম সহ রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাহলে কখনো ধর্মনিরপেক্ষতা বেঁচে থাকতে পারবে না, এবং গণতন্ত্র যদি না থাকে তাহলে জাতীয়তাবাদ একটি উগ্রপন্থী মতবাদে পরিণত হবে, যেটা বাইরের লোককে ঘৃণা করতে শিখাবে। আর জাতীয়তাবাদ আর যদি গণতন্ত্র না থাকে তাহলে পরে যে অর্থনৈতিক অগ্রগতির ফসল সেটা কোনোদিনই মানুষের কাছে পৌঁছানো যাবে না, সমাজতন্ত্র কখনো অর্থবহ হবে না। এবারে রাজধানীর আরো কিছু খবর নিয়ে আজ সারাদিন। হজযাত্রার জন্য তৈরি করা নতুন নীতিমালা বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সরকারের কঠোর নিয়মের কারণে এবছর প্রায় 50,000 যাত্রী হজে যেতে পারছেন না। এ সময় ধর্মমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী বক্তৃতা করেন। এ সময় মহানগর আমির এটিএম হেমায়েতুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 16তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান তপন চৌধুরীর সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এম আনিসুদ্দৌলা, এ কে এম রহমতুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক QAFM সিরাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য 30% ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়। দেশের বৃহত্তম খাদ্য শিল্প প্রতিষ্ঠান বনফুল গ্রুপের ঢাকা অঞ্চলের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বনফুল গ্রুপের চেয়ারম্যান MA মোতালেব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন GM শাহ কামাল মুস্তাফা ও DGM কামাল হোসেন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার পূর্বাঞ্চল অ্যালিয়েন্স সিটি বাণিজ্য সংবাদ। বুধবারও সাধারণ মূল্য সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সকালে কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থা দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষ হয় 10 পয়েন্ট সূচক কমানোর মধ্য দিয়ে। বর্তমানে সূচক অবস্থান করছে 4,680 পয়েন্টে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর ভেতর দাম কমে 140টির, বাড়ে 99টির। কেনাবেচা হয় মাত্র 149 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এদিকে এসিসির আইনের 2CC ধারাকে চ্যালেঞ্জ করে 24 পরিচালকের দায়ের করা রিটের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এই রিটের শুনানি হয়। টানা 3 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। জেলা ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের নৈরাজ্যের প্রতিবাদে আমদানি রপ্তানি বন্ধ করে দেয় ব্যবসায়ী ও C&F এজেন্টরা। সমস্যা সমাধানে দুপক্ষের সঙ্গে বৈঠকে বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল বেলা 11টা থেকে 3টা পর্যন্ত বৈঠকের পর বুধবার সকাল থেকে আবারও আমদানি রপ্তানি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। 3 দিন বন্ধ থাকায় রপ্তানি খাতে কমপক্ষে 3 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন ব্যাহত হয়েছে। বন্দরের অচল অবস্থার জন্য কারা দায়ী খুঁজে বের করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবার চলে যাচ্ছে ভার্চুয়াল স্টুডিওতে। স্বাগত আরেকবার। চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 3রা জুলাই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত। মঙ্গলবার সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের জেরা শেষে আদালত মুলতবি করার পর আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় এ মামলার আসামি জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 10 জনকে। অসুস্থতার জন্য CUFL এর সাবেক মহাব্যবস্থাপক এনামুল হককে আদালতে হাজির করা হয়নি। এবারে আমাদের প্রতিনিধিদের পাঠানো আরো কিছু খবর নিয়ে জেলার সংবাদ।
সিরাজগঞ্জের শাহজাদপুরের দুটি গ্রামে ৮ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার ও বুধবার স্বাস্থ্য বিভাগের দল তাদের শনাক্ত করে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নাজিমুদ্দিন খান জানান, একটি অসুস্থ ছাগল জবাই করে গোশত কাটা ও পরিষ্কারের কাজে যারা ছিলেন তারাই আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। এলাকায় স্বাস্থ্য বিভাগের দুটি দল কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে 2 জন নিহত ও 7 জন আহত হয়েছে। নিহতরা হলেন তামিম ও তার মা রত্না বেগম। পুলিশ জানায়, ঢাকাগামী পান্না ডিলাক্সের যাত্রীবাহী বাস অন্য একটি যাত্রীবাহী ভ্যান ও ট্রাককে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ধর্মঘট চলাকালে কলেজের প্রশাসনিক ভবনে ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ভবনের প্রধান গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। এছাড়া কলেজের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভকারীরা। এদিকে উদ্বুদ্ধ পরিস্থিতিতে কলেজ কাউন্সিলের জরুরি সভার আহ্বান করা হলেও হামলা ও ভাঙচুরের কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক পণ্ড হয়ে যায়। ছাত্রদল ও ছাত্র শিবির আগামী 18 জুনের নির্বাচন বর্জন করায় সোমবার সন্ধ্যায় তা স্থগিত করা হয়। বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে অবাধে চোরাচালান পণ্য ও অস্ত্র আসছে, এই সংবাদ যশোরের স্থানীয় কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়। বেনাপোল বাজারে পুলিশের সামনেই দৈনিক ডেস্টিনি পত্রিকার সাংবাদিক এম এ রহিমকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় 48 ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন স্থানীয় সাংবাদিকরা। ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা সীমানার হরিরহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 200 রাউন্ড গুলি ও 40 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ভাঙ্গা থানার ওসি সহ 17 জন পুলিশ এবং উভয় উপজেলার শতাধিক লোক আহত হয়েছে। মজুমদার গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় হিলা শহরে সিরিজ বোমা হামলায় অন্তত 62 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 1.5 শতাধিক। বুধবার রাজধানীর বাগদাদ জুড়ে 4টি বোমা হামলায় নিহত হয় অন্তত 36 জন। ইমাম মুসা আল কাদিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরটিতে জড়ো হওয়া শিয়া সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এছাড়া হিলা শহরে একটি রেস্তোরাঁর সামনে 2টি বোমা হামলায় মারা যায় আরও 22 জন। এছাড়া শিয়া অধ্যুষিত বালাদ শহরে আলাদা 2টি গাড়ি বোমা বিস্ফোরণে আরও 4 জনের মৃত্যু হয়। আল কায়দার পক্ষ থেকে জানানো হয় তারাই এ হামলা চালিয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান হার্ভি লেটসোস। তিনি বলেন, বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে সিরীয় সরকার। মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই প্রথমবারের মতো কোনো জাতিসংঘ কর্মকর্তা সিরিয়া বিষয়ে এ ধরনের মন্তব্য করলেন। এদিকে একদল ক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়েছেন সিরিয়ায় নিয়োজিত জাতিসংঘ পর্যবেক্ষক দল। মঙ্গলবার গোলযোগপূর্ণ হাফার পথে রওনা দিয়েছিলেন তারা, কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে মাঝপথ থেকে তারা ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে 8টি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে সোমবার সহিংসতা ছড়িয়ে পড়ে। আর্ট গ্যালারি সহ কয়েকটি থানা ও একটি আদালত ভবন হামলার শিকার হয়। হামলার জন্য কট্টর ইসলামপন্থী সালাফিস্টদের দায়ী করেছে সরকার, তবে এর দায় অস্বীকার করেছে সালাফিস্টরা। উত্তরাঞ্চলীয় উপশহর লামার্সায় একটি গ্যালারিতে বেশ কয়েকটি ইসলাম বিরুদ্ধ চিত্র প্রদর্শিত হচ্ছে। এই অভিযোগে সেখানে হামলা চালায় দাঙ্গাকারীরা। জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন বিচার বিষয়ক মন্ত্রী নুরুদ্দিন ভিরি। যুক্তরাষ্ট্রের কলোরাডো নিউ মেক্সিকো রাজ্যে দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। কলোরাডোর 43,000 একর বনভূমি পুড়ে গেছে এরই মধ্যে। আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন শত শত দমকল কর্মী, তবে এখনও দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে পুড়ে মারা গেছে একজন, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে শত শত মানুষ। এছাড়া নিউ মেক্সিকোতে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনী। খেলার খবর জানাবেন এহসান নিউজ স্টুডিও থেকে। ধন্যবাদ রায়হান। এবার রিলায়েন্স গ্রিন টাউন খেলার খবর।
আবাহনীকে হারিয়ে ওয়ালটন ক্লাব কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উষা ক্রীড়া চক্র। বুধবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আবাহনীকে ৩-২ গোলে হারায় তারা। খেলার ১৭ মিনিটে আবাহনীর আলিম গোল করে দলকে এগিয়ে নেন। এর পরের মিনিটে মোদাসের গোল করে ব্যবধান বাড়ান। খেলার ৪২ মিনিটে ইমরান, ৪৪ মিনিটে সেলিম এবং ৫৫ মিনিটে এহসান গোল করে উষার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। খেলা শেষে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ সময় হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We should learn from first half. We need to stick to the game plan and it will come. We will get our chances and we have to use those chances. The goals, we will come back in the game. And I think we were lucky enough and we were focused enough that we reduced the margin in the beginning of the second half, and that allows us to continue the game with more excitement. আগামী 2014 বিশ্বকাপ ফুটবলে এশিয়া অঞ্চলের বাছাই পর্বে খেলায় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। তবে ড্র করেছে ইরান, ইরাক ও জাপান। গ্রুপ এ তে দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে লেবাননকে। একই গ্রুপে অপর ম্যাচে ইরান গোল শূন্য ড্র করেছে কাতারের সাথে। তেহরানে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই গোলের জন্য একে অন্যের সীমানায় আক্রমণ করে খেলতে থাকে। শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এদিকে বি গ্রুপের খেলায় অস্ট্রেলিয়া ১-১ গোলে ড্র করেছে জাপানের সাথে। অপর ম্যাচে ওমানের সাথে ১-১ গোলে ড্র করেছে ইরাক। দোহায় অনুষ্ঠিত খেলায় ৮ মিনিটে আল বালুসি গোল করে এগিয়ে নেন ওমানকে। ৩৭ মিনিটে ইরাকের হয়ে সমতা আনেন ইউনুস মাহমুদ। ইউরো ফুটবলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগাল মুখোমুখি হবে ডেনমার্কের। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ডেনমার্কের বিপক্ষে রোনালদোর বাহিনীর জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল পর্তুগাল। এদিকে দ্বিতীয় ম্যাচে ফেভারিট জার্মানির মাঠে নামবে শক্তিশালী নেদারল্যান্ডের বিপক্ষে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১:৩০টায়। জার্মানি তাদের প্রথম ম্যাচে জয় পায় পর্তুগালের বিপক্ষে। আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে জয় লাভ করলে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হবে বিশ্ব ও ইউরো সেরাদের। এর আগে গ্রুপ এ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে চেক প্রজাতন্ত্র। তবে পোল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে এই গ্রুপের অন্যতম ফেভারিট দল রাশিয়া। এই ড্র এর ফলে রাশিয়া ২ খেলা থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের সবার উপরেই রয়েছে। এদিকে গ্রিস ২-১ গোলে হেরেছে চেক প্রজাতন্ত্রের কাছে। এই পরাজয়ের ফলে কোয়ার্টার ফাইনালে যাওয়া অনেকটা কঠিন হয়ে গেল গ্রিসের জন্য। ২ খেলা থেকে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১ পয়েন্ট। আর চেক প্রজাতন্ত্র ২ খেলা থেকে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে।